Bismillahirrahmanirrahim. Welcome to Computer and Outsourcing YouTube channel. আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর কাজ শিখব। তো চলুন শুরু করি। ইনসার্ট মেনু আমরা ইতিপূর্বে এমএস ওয়ার্ডের ফাইল এবং হোম মেনুর কাজ দেখিয়েছি অন্যান্য ভিডিওতে। আজকে ইনসার্ট মেনু থেকে আমরা কাজ দেখব। তো ইনসার্ট মেনু হলো আমাদের ডকুমেন্টে, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এইখানে কোনো কিছু ইনসার্ট অর্থাৎ সংযোগ করার জন্য আমরা এই মেনুটি ব্যবহার করে থাকি। যেমন আপনারা দেখবেন মোবাইলে যখন সিম থাকে না তখন লেখা থাকে ইনসার্ট সিম, তার মানে হলো সিমটি সংযোগ করতে হবে। তেমনিভাবে আমাদের ডকুমেন্টে যখন কোনো কিছু সংযোগ করার প্রয়োজন তখন আমরা ইনসার্ট মেনু থেকে সেই কাজটি করতে পারি। তো চলুন শুরু করি। আমরা প্রথমে ক্লিক করছি ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার পরে তার সাব মেনুগুলো দেখা যাচ্ছে। ইনসার্ট মেনুটি অনেক গুরুত্বপূর্ণ একটি মেনু এমএস ওয়ার্ডের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাব মেনু রয়েছে। আমরা ক্রমান্বয়ে প্রয়োজনীয় সাব মেনুগুলোর সাহায্যে প্রয়োজনীয় কাজগুলো দেখব। তো প্রথমে দেখুন কভার পেজ, অর্থাৎ এই মেনুর সাহায্যে আমরা এমএস ওয়ার্ডে কোনো কভার তৈরি করতে পারি। তো কভার তৈরি করার জন্য প্রথমে আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, Ctrl+N প্রেস করে কিবোর্ড থেকে। নতুন ডকুমেন্টে আমি ইনসার্ট থেকে কভার পেজে ডাউন অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের কভার স্টাইল দেখা যাবে। তো আপনি যে ধরনের কভার তৈরি করতে চান আপনি সেটি সিলেক্ট করে নেবেন প্রথমে। এরপর সেখানে গিয়ে আপনি এডিট করতে পারবেন, করে আপনি আপনার কভার তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি একটু দেখাই। যেমন ধরুন এই কভারটি সিলেক্ট করলাম, সাথে সাথে দেখুন আমাদের ডকুমেন্টে সেই কভারটি চলে আসলো। এরপর আমরা এখানে এডিট করে এই কভারটা তৈরি করতে পারবো। এটা খুব সহজভাবে করা যাবে। তো কভার পেজের সাহায্যে আমরা বিভিন্ন কভার তৈরি করতে পারবো। এইভাবে আপনারা ক্লিক করে দেখবেন বিভিন্ন ধরনের কভার স্টাইল। তো যেটাতে ক্লিক করবেন সেই অনুযায়ী আমাদের কভার হবে এবং আমরা এগুলো এডিট করে নিয়ে পরিপূর্ণ একটি কভার তৈরি করতে পারবো। এরপরে আমরা আসছি ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ ইনসার্টের মাধ্যমে আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারবো, অর্থাৎ অ্যাড করতে পারবো। জাস্ট আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা দেখি পেজ ব্রেক, অর্থাৎ পেজ ব্রেকটি হলো আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। যেমন ধরুন এই পেজটাতে আমরা এখানে ক্লিক করে যদি পেজ ব্রেকে ক্লিক করি সেই ক্ষেত্রে নিচের লেখাটুকু ব্রেক করে অন্য পেজে চলে যাবে। জাস্ট ক্লিক অন পেজ ব্রেক, দেখুন অন্য পেজে পরের লেখাটুকু চলে এসেছে। এটাই পেজ ব্রেক। অনেক সময় আমাদের কাজের প্রয়োজন এটি করতে হয়। তো আমি Ctrl+Z অর্থাৎ আনডু করে পুনরায় আগের পেজে চলে আসছি। এরপরে দেখুন পিকচার। তার আগে আমরা একটু টেবিলের কাজটা দেখে নিই। যখন আমরা আমাদের ডকুমেন্টে কোনো টেবিল নিয়ে কাজ করতে চাইব, অর্থাৎ টেবিলের সাহায্যে কোনো তথ্য উপস্থাপন করতে চাইব, তখন টেবিল প্রয়োজন হবে। যেমন ধরুন সিভির ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতাতে টেবিল ব্যবহার করে থাকি। তো দেখুন কিভাবে টেবিল ডিজাইন করতে হয়। টেবিল থেকে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, এগুলোকে সেল বলা হয়। তো আমাদের টেবিলে যতগুলো সেল লাগবে সেই ততগুলো সেল আমরা সিলেক্ট করব। দেখুন নিচে টেবিল হয়ে যাচ্ছে।
ঠিক এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। জাস্ট সিলেক্ট করে ক্লিক করলে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। অথবা আমরা টেবিল তৈরি করার বেশ কয়েকটি সিস্টেম রয়েছে, যেমন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে টেবিলের জন্য আমাদের কয়টি কলাম এবং কয়টি রো লাগবে সেই সংখ্যাটি লিখে দিয়ে আমরা ওকে করলে টেবিলটি তৈরি হয়ে যাবে। তো কলাম 5 রো 2, অর্থাৎ রো হলো ভূমি বরাবর এইভাবে থাকবে, আর কলাম হলো লম্ব বরাবর। তো 5টি কলাম এবং 2টি রো। এখানে আমরা সংখ্যা কিবোর্ড থেকে লিখতেও পারি, অথবা ডাউন এবং আপ অ্যারোতে ক্লিক করে সংখ্যা কম বেশি করে নিতে পারি। এরপর জাস্ট ওকে ক্লিক করলে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা টেবিল ডিজাইন করতে পারি। অথবা আমরা টেবিল থেকে ড্র টেবিলের সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারি। ড্র টেবিলের সাহায্যে জাস্ট অঙ্কন করতে হবে টেবিলটা। এটি একটু জটিল হবে, বাট আমরা এটার সাহায্যে টেবিল তৈরি করে নিতে পারি। এটি সময় সাপেক্ষ একটু বিষয়। আমরা খুব সহজে সিলেকশনের মাধ্যমে টেবিল তৈরি করতে পারি। তো আমরা কিভাবে টেবিল তৈরি করে সেটি দেখলাম। আর টেবিল তৈরি করার পরে টেবিলে অনেক ধরনের কাজ রয়েছে। তো আসুন আমরা কিছু কাজ দেখে নিই। যেমন এখানে আপনি কোনো কিছু লিখেছেন, সেই লেখাটা এই সেলের অর্থাৎ এই ঘরের কোথায় অবস্থান করবে সেই বিষয়টি, যেমন লেখার পর এটি আসলে কোথায় অবস্থান করবে অর্থাৎ অ্যালাইনমেন্ট, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। যেমন এখানে 9 ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে, জাস্ট ক্লিক করে করে আপনারা এটি করতে পারবেন। যেমন দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে লেখাগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যালাইনমেন্ট করতে পারবেন। এরপর আরো কিছু বিষয় দেখুন। এই সেলের অর্থাৎ ঘরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেটি আপনি সেল সাইজের এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। আরেকটি বিষয় বলে রাখি, এই কাজগুলো করতে হলে আপনাকে লেআউটে আসতে হবে। অর্থাৎ আমি যদি বাইরে ক্লিক করি তখন কিন্তু আপনি এখানে লেআউট পাবেন না। টেবিলের মধ্যে ক্লিক করলে লেআউটটি পাবেন। এছাড়াও ডিজাইনে কিছু কাজ রয়েছে, সেখান থেকে আমরা কিছু ডিজাইন করতে পারবো। তো আমরা প্রথমে লেআউটটি দেখে নিই। লেআউটে এই কাজটি করতে পারবেন। এরপর গুরুত্বপূর্ণ কিছু কাজ হলো, ধরুন আপনার টেবিলে নিচের এই 3টি কলাম প্রয়োজন নেই, অথবা 3টি কলামের পরিবর্তে তিনটি সেলের পরিবর্তে একটি সেল লাগবে, অথবা ধরুন আপনি টেবিলের প্রথম রোতে আপনি শিরোনাম লিখতে চান, সেই ক্ষেত্রে আপনার এই সেলগুলোকে একটি সেলে রূপান্তর করা প্রয়োজন। সেই ক্ষেত্রে প্রথমে আপনি সেলগুলো সিলেক্ট করে নেবেন। এরপর লেআউট থেকে যেতে হবে মার্জ সেল। জাস্ট মার্জ সেলে ক্লিক করুন। এখন দেখুন সবগুলো সেল মিলে একটি সেল হয়েছে। এরপর আমরা এটিকে সেন্টার করে দিচ্ছি। এখন দেখুন এটি একটি শিরোনামের মতো হয়েছে। এটি আমরা মার্জ সেলের সাহায্যে করতে পারি। এরপরে আরেকটি দেখুন, অনেক সময় এরকম হতে পারে যে আপনার এই একটি সেলের মধ্যে একাধিক সেল প্রয়োজন হবে। তখন সেটি করার জন্য আমাদের যেতে হবে স্প্লিট সেল। স্প্লিট হলো বিভক্ত করা, মার্জ হলো একত্রিত করা। তো আমি স্প্লিট সেলে যাচ্ছি, আর এই সবগুলোই পাবেন লেআউটে। স্প্লিট সেল দেখুন 2টি কলাম হবে এখানে এবং একটি রো হবে। জাস্ট ওকে, দেখুন একটি সেল 2টি সেলে বিভক্ত হলো অর্থাৎ স্প্লিট হলো। এরপর স্প্লিট টেবিল, যেমন ধরুন এখানে ক্লিক করে আমি মনে করলাম 2টি রো এবং এই 2টি রো বিভক্ত হয়ে 2টি টেবিল হয়ে যাবে, অর্থাৎ টেবিল বিভক্ত হবে। তাহলে আমাকে যেতে হচ্ছে লেআউট থেকে স্প্লিট টেবিলে। এখন দেখুন 2টি টেবিল হয়ে গিয়েছে, অর্থাৎ টেবিল স্প্লিট হয়ে গিয়েছে।
লেআউট থেকে আরো কিছু কাজ করা যাবে। যেমন ধরুন আপনি কোন সংখ্যা লিখেছেন, যে সংখ্যা অথবা নাম লিখেছেন সেগুলো এলোমেলো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি শর্ট অর্থাৎ সাজানো, এই শর্টের মাধ্যমে আপনি সেগুলোকে সাজাতে পারবেন। যেমন ধরুন আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। এইখানে আমি 500 লিখলাম, এখানে 200, এখানে 100, এখানে 600। লেখাগুলো এলোমেলো, বাট আমি শর্ট করতে চাই, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এগুলোকে বলা হয় অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড়, ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট। তো আমি এই কাজগুলো করার জন্য চলে যাচ্ছি শর্টে। শর্টে ক্লিক করে দেখুন শর্ট উইন্ডোতে শর্ট বাই অর্থাৎ কলাম 5, অর্থাৎ এটা 5 নাম্বার কলাম। এখানে গিয়ে টাইপ কি ধরনের, এখানে টেক্সট অথবা নাম্বার থাকবে। তো এগুলো নাম্বার, নাম্বার আমি অ্যাসেন্ডিং করতে চাই না ডিসেন্ডিং করতে চাই, এটাতে ক্লিক করে আমি পূর্বেই বলেছি অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড়, ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট, অর্থাৎ এ টু জেড, জেড টু এ। তো আমি অ্যাসেন্ডিং করতে চাই, জাস্ট ক্লিক ওকে। দেখুন 100, 200, 500, 600, অর্থাৎ এই কলামটা আমার অ্যাসেন্ডিং হয়ে গেছে। এভাবে আমি শর্টের মাধ্যমে লেখাগুলো অথবা টেক্সটগুলোকে সাজাতে পারি। এছাড়া যদি আমার প্রয়োজন হয় রো, কলাম অথবা সেল কম বেশি করা, সেই ক্ষেত্রে লেআউট থেকে ঠিক এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, অর্থাৎ এগুলো সাহায্যে আমি ওপরে, নিচে এবং লেফট রাইটে রো কলাম বৃদ্ধি করতে পারবো এবং ডিলিট এর মাধ্যমে আমি ডিলিটও করতে পারবো। যেমন ডিলিট সেল, অর্থাৎ একটি সেল ডিলিট হবে, ডিলিট কলাম অর্থাৎ একটি কলাম ডিলিট হবে। আমাকে নির্দিষ্ট করে দিতে হবে আমি কোন সেল অথবা কোন কলাম ডিলিট করতে চাই, অথবা কোন রো ডিলিট করতে চাই, অথবা আমি পুরো টেবিলটাই এখান থেকে ডিলিট করতে পারবো। যেমন ডিলিট টেবিল, জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আমরা এই কাজগুলো লেআউট থেকে করতে পারি। এরপর আমরা একটু দেখি ডিজাইনের মধ্যে দেখুন শেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে আমরা ইতিপূর্ব ভিডিওতে আমরা দেখেছি শেডিং এর কাজ। তো আমরা টেবিলের ক্ষেত্রে একটু দেখি শেডিং অর্থাৎ বিভিন্ন ধরনের কালার দিয়ে শ্যাডো তৈরি করা। দেখুন আমার সিলেক্টকৃত কলামটিতে একটি শ্যাডো অর্থাৎ ছায়ার মতো পড়ছে, এটাকেই আসলে শেডিং বলা হয়। যেমন আমি পুরো টেবিলটা সিলেক্ট করে যদি শেডিং করতে চাই, জাস্ট যে কোনো একটি শেডিং কালারে ক্লিক করলে দেখুন শেডিং হয়ে যাবে। এরপরে রয়েছে বর্ডার স্টাইল, অর্থাৎ প্রতিটা সেলের দেখুন একটি করে বর্ডার রয়েছে, সেই বর্ডারগুলো বিভিন্ন স্টাইল করার জন্য আসতে হবে বর্ডার স্টাইলে। আমি যে বর্ডারে ক্লিক করব সেলগুলো সেই বর্ডারের আকৃতি ধারণ করবে। এরপরে আমরা এগুলোতে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবো। এখান থেকে দেখুন এইগুলোতে অল বর্ডারে ক্লিক করলে অল বর্ডার হবে, অথবা টপ, লেফট, রাইট বর্ডার, এগুলো আমরা ডিজাইনের সাহায্যে করতে পারবো। তো টেবিলের মধ্যে মোটামুটি এই কাজগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটি আমরা লেআউট থেকে করতে পারি। তো সেই কাজটি হলো কিছু সংখ্যা যোগফল করা যায় টেবিলে। তো সেই কাজগুলো করার জন্য আমি কিছু সংখ্যা লিখে নিচ্ছি। ধরুন এই সংখ্যাগুলোকে আমি যোগ করে
এখানে রাখতে চাচ্ছি, অর্থাৎ যোগফল। তো সেই কাজটি করার জন্য আমাকে যেতে হবে লেআউট থেকে ফর্মুলা, লেআউট থেকে ফর্মুলা, ফর্মুলাতে গিয়ে দেখুন ফর্মুলার ঘরে লেখা রয়েছে ইকুয়াল সাম ব্র্যাকেটে অ্যাবভ, অর্থাৎ উপরের দুইটি যোগ হয়ে এখানে আসবে। আমি যদি এইগুলো চাই তাহলে আমাকে অ্যাবভের পরিবর্তে এখানে লিখতে হবে লেফট। আমি যদি উপরে এইখানে রেখে নিচেরগুলো চাইতাম তাহলে লিখতে হতো জাস্ট ব্র্যাকেটে বিলো, অথবা আমি কার্সর এইখানে রেখে এই পাশে সংখ্যাগুলো যোগ করতে চাইলে আমাকে লিখতে হতো রাইট। শুধু এইটুকু মনে রাখলেই হবে, ইকুয়াল সাম ব্র্যাকেটে গিয়ে পড়বে লেফট রাইট অ্যাবভ বিলো। তো অ্যাবভ দেওয়া আছে, অর্থাৎ 500 আর 200 যোগফলটা এখানে হবে। তো আমরা একটু দেখি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেফট রাইট অ্যাবভ বিলো লিখতে হবে, জাস্ট অ্যাবভ অর্থাৎ উপরে এই দুটি সংখ্যা যোগ হবে, জাস্ট ওকে। দেখুন যোগফল 700। আমরা লেআউটের সাহায্যে টেবিলে এইভাবে যোগ করতে পারি ফর্মুলা ব্যবহার করে। মোটামুটি টেবিলের মধ্যে এই কাজগুলোই ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ফিরে যাচ্ছি আবার ইনসার্ট মূল মেনুতে। এরপরে দেখুন পিকচার, আমরা এটির মাধ্যমে আজকের ভিডিও শেষ করব। তো আমি একটি নতুন পেজ নিচ্ছি। কখনো যদি আমার মনে হয় যে ডকুমেন্টে কোনো পিকচার সংযোজন করা দরকার, যেমন সিভি তৈরি করবেন, তখন আপনাকে পিকচার তৈরি করতে হবে আপনার ডকুমেন্টে। তো সেই কাজটি আপনি ইনসার্ট মেনু থেকে পিকচার সাহায্যে করতে পারবেন। তো ইনসার্ট থেকে পিকচার। এরপর আপনার কম্পিউটারে যেখানে বিভিন্ন ধরনের পিকচার রেখেছেন সেখান থেকে আপনাকে পিকচার আনতে হবে। যেমন আমি একটি পিকচার আনছি, যেমন ধরুন এই পিকচারটা, আমি জাস্ট পিকচারে ক্লিক করে ইনসার্ট। দেখুন আমার সেই পিকচারটি আমার ডকুমেন্টে চলে এসেছে। এরপরে আমি পিকচার এখান থেকেই ছোট বড় করতে পারবো, অর্থাৎ কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। এবং এই পিকচারের মধ্যে আমি অনেক কাজ করতে পারি, যেগুলো কাজ করার জন্য আমার পিকচারটাকে সিলেক্ট করে আসতে হবে ফরম্যাটে। দেখুন আমি বাইরে যখন ক্লিক করছি তখন কিন্তু এখানে ফরম্যাট পাবেন না, অর্থাৎ পিকচারে ক্লিক করে সিলেক্ট করার পরে ওপরে মেনু বারে দেখতে পাবেন ফরম্যাট। তো আমি ফরম্যাট থেকে একটু কাজ দেখিয়ে আজকের ভিডিও আমরা শেষ করব। তো ফরম্যাটে গিয়ে দেখুন যে আপনি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জাস্ট আমি কাজগুলো বলছি। এরপর কালার, অর্থাৎ এটিতে আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। দেখুন অটোমেটিকলি কালার রয়েছে বিভিন্ন ধরনের, আপনি ক্লিক করলেই পিকচারটি সেই কালার ধারণ করবে। এরপর দেখুন পিকচার স্টাইল, যেমন এইটাতে ক্লিক করছি, দেখুন পিকচার স্টাইল হয়ে যাচ্ছে ওই ধরনের। আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারেন। এরপর পিকচার বর্ডার রয়েছে, পিকচার ইফেক্ট রয়েছে। ফরম্যাটে আপনি অনেক কাজ করতে পারবেন, যা শুধু এগুলো দেখে, যেমন 3D রোটেশন দেখুন, অর্থাৎ পিকচার নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন ফরম্যাট থেকে। জাস্ট আপনি এগুলোতে ক্লিক করে করে একটু দেখে নেবেন। এরপরে পিকচারকে আপনি ক্রপ করতে পারবেন, যদি অপ্রয়োজনীয় অংশ কাটার প্রয়োজন হয় তাহলে ফরম্যাট থেকে দেখুন ক্রপ রয়েছে, এখান থেকে ক্রপ করতে পারবেন। পিকচারের দৈর্ঘ্য প্রস্থ এই সাইজ থেকে ঠিক করে নিতে পারবেন। আপনি একটু এগুলো ক্লিক করে করে দেখতে পারেন যে পিকচারটা কিভাবে আপনি কাস্টমাইজ করে নিতে চান। তো ইনসার্ট থেকে প্রথমে আপনি পিকচার অ্যাড করার পর পিকচারে ক্লিক করে ফরম্যাটে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ইনসার্টের এই কাজগুলোই রাখছি। আমরা ইনসার্ট মেনুতে আরো অনেক কাজ রয়েছে, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেহেতু আজকে আমরা
এই পর্যন্তই রাখছি কাজ। আমরা পরবর্তী ভিডিওতে এর পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবাই অনেক ভালো থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।